চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তি। এর আগেও আমাদের চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উপন্যাস এবং গল্প আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে দেবযান, আদর্শ হিন্দু হোটেল, সুন্দরবনের 7 বৎসর অন্যতম। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প মুক্তি। ওর ভালো নাম ছিল বোধহয় নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে এমন সুন্দর বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যুগী। মেয়েটার স্বামীর নাম ছিল হরিনাথ। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরিযুগী। নিস্তারিণীর স্বামী হরিযুগীর গ্রামের উত্তর মাঠে বিশাল এক কলা বাগান ছিল। কলা পাতা, কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু টাকা জমিয়ে নিয়ে ছোট একটা মণিহারি জিনিসের ব্যবসা করে সে। রেশমি চুরি 6 গাছ 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। হরিযুগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি। অনেক পুষ্টি বাড়িতে 2 বেলা 15-16 খানা পাত পড়ে। হরিযুগীর মা, হরিযুগীর 2টি ছোট ভাই, এক বিধবা বোন, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির কোনোদিন অভাব হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বউছের কথা উঠলে সকলেই বলতো, একেবারে হরিযুগীর বউয়ের মতো সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্থ ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে ঘোড়া কাঁখে নিয়ে যখন সে কাঙের খাট থেকে ফিরত, তখন তার উত্তম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু অব্দি ঘুরিয়ে দিত। এই গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফেরবার সময় উৎবটের ছায়ায় প্রস্ফুট উৎফুলের মাদকতায় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে খরা কাঁখে যেতে দেখল। তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। 6কে 9 করবার মতো নমন উস্তাদ তখন ওই অঞ্চলে কেউ ছিল না। চরিত্র হিসেবেও যে নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার সুনজরে যিনি একবার পড়বেন তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। আর এহেন তুলসী দারোগাই হঠাৎ উন্মাদ হয়ে পড়ল সুন্দরী গ্রাম্যবধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বউটিকে খোঁজার জন্য লোকও লাগালেন তিনি। হরিযুগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল,
মোদের কলাবাগানের কল্যাণে এমন শাড়ি আমি অনেক পরতে পারবো, তা বলে জাতমান খুঁয়ে বৃন্দাবনী কেন? বেনারসি পরবার শখও আমার নেই, কোনো কালে হবেও নি। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আর একজন লোক কিন্তু কথঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া, গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল সন্ধ্যার দিকে। তখন ভালো মতনই শীতকাল পড়েছে। হঠাৎ সে দেখল কাঁধের একটি পৌ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল, আর খুব সম্ভবত তাকে দেখেই। রতিকান্ত কলকাতায় থাকত, দেশের জীবও সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে দিল, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ অব্দি স্পর্শ করল না। একটু পরেই সে দেখল বধূটি মাটি থেকে উঠতে পারছে না, বোধহয় হাঁটু মুচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল, কাছে দাঁড়িয়ে পড়ল। মা, মা উঠতে পারবেন না? হাত ধরে তুলব। তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে পড়ল। ওঠো মা, ওঠো, আমার উপর ভর দিয়ে ওঠো। আস্তে, কোনো লজ্জা নেই মা। আচ্ছা, আস্তে আস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করো, একটু একটু। কুণ্ঠিতা সংকুচিতা মেয়ে মানুষ ছিল না নিস্তারিণী। সে ছিল যুগী পাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভাঙতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস অক্লান্ত। যেমনি পরিশ্রম করতে পারে তেমনি মুখরা, আর তেমনি সাহসীও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো, রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বলল না। কেবল বুঝতে পারল এই ছেলে হলো গোসাই পাড়ার বাবুদের ছেলে। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাঁপা কলা ও নিজের হাতে তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুড়কি পাঠিয়ে দিল গোসাই পাড়া। বলো, আমার ছেলেকে দিয়ে এসো গে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি যে উপহার পাঠিয়ে দিত তার কোনো ঠিক নেই। যদিও রতিকান্তের সঙ্গে আর কিন্তু কখনো তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনোদিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেকদিন পরে। নিস্তারিণীর 2-3 দিন ধরে চোখের জল থামেনি এ সংবাদ যখন সে প্রথম শুনল। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টে গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীর বাড়ির পশ্চিম উঠোনে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না তার ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে। এমন সময় বাড়ুজ্জে বাড়ির মেয়ে খান্তমণি এসে বলল, ও যুগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইল। বাড়ুজ্জে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে জিজ্ঞেস করল, কি দিদিমণি, এখন কথা বলবো? কি বলো দিদিমণি। আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলায় শুকুচ্ছে। কাল ধান ভেজে 2টো চিঁড়ে হয়েছিল, তা তোমাদের ঘরে চাল আছে? কাটা খানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখল তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। তারপর বলল, দাঁড়াও দিদিমণি, দেবানি চাল ঘরে আছে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে। দেখতে পেলে বড্ড বকবে আমারে। সে নয় বকুক গে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব বলো?
আর একবার বাড়ুজ্জে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই বউ ছিল গ্রামের মধ্যে নামডাকওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে তার প্রায়ই ঝগড়া বাঁধত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল একবার। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান অব্দি দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। চুকি বউ দেখল বাড়ুজ্জে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় নঠাকুরুন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। ও কাছে গিয়ে বলল, ঠাকুরুন, আসুন আসুন, আমাদের আমাদের বাড়িতে আমাদের বসবেন। বড় বউ বকেছে বুঝি? নঠাকুরুন সূচি পিয়ে মানুষ। তাছাড়া বাড়ুজ্জে বাড়ির গিন্নি হয়ে যুগি বাড়িতে আশ্রয় নিলে তার মান থাকে না। সুতরাং তিনি প্রথমে বললেন, না বউ, তুমি যাও। আমার কপালে এ যখন চিরদিনে, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে মা? নগের বউ যেদিন চটক তলায় চিতে শোবে, সেদিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কাল নাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। চুপ করুন নগিনী, বউ শুনতে পেলে আমার স্তূপ রক্ষে রাখবে না। আসুন, আপনি আমার বাড়িতে আসুন। এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? হ্যাঁ, নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুয়ে দিয়ে সিঁড়ি পেতে দাওয়াতে বসালো। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সে বুঝল বড় ঘরের গিন্নি নঠাকুরুন এই বাড়িতে কোনো কিছুই খাবে না, তাই খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় এক ছড়া বর্তমান কলা তাকে দিয়ে বলল, নিয়ে যান দয়া করে, আর তো কিছুই নেই, কলা বাগানখানাই আছে। কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারিনি। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মণিহারির জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বলল, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না না, ও সব না। একরকম আলতা উঠেছে, আজ মজুমদার বাড়ি দেখে এলুম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে। সিসিনিতে থাকে, কি একটা নাম বললে, ভুলে গিয়েছি। সিসিনিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাটির আগায় তুলে দেওয়া, তাতে করে মাখতে হয়। ভালো কথা। তরল আলতা, তরল আলতা। কত দাম? দাম হবে ওই 10 পয়সা। তো হ্যাঁ গা, আনবে এক শিশিনি আমার জন্য? সে দেখবো এখন। ওটা 5 টাকা যদি খেয়ে দিয়ে মুনাফা করতে পারি, তবে এক শিশিনি ওই কি যে আলতা নাকি, ওইটা এনে দেবো তোমার জন্য। ঠিক এনে দেবো। হ্যাঁ। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই তরল আলতা পায়ে দেয়। শূদ্র পাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেয়নি। আলতা পরবার সময়ে যেই দেখত সেই অবাক হয়ে থাকত। হাজরি বুড়ি মাছ বেচতে এসেছে একদিন। সে অবাক হয়ে বলল, হ্যাঁ বড়, ও শিশিনিতে কি গা, কি মাখাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। এককাল হেসে পড়ল, এ আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি চিরকাল। শেষে নিতে যে আলতা থাকে তা তো কখনো শুনিনি। কালে কালে কতই দেখলুম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে বাবু তোমার পাইব। এমনই টুকটুকে রং, যেন
যারা জগদ্ধাত্রী পিতৃমের মতো দেখাচ্ছে। কি ছিল সেসব দিন? সে কি আজকের? প্রায় ৩০-৩৫ বছর আগেকার কথা এসব। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে, ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযুগী বহু দিন হলো মারা গিয়েছে। হরিযুগীর একমাত্র ছেলে সাধনও আজ ৩-৪ বছর হলো একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা যায়ের এক মেয়ে, এক ছেলে। ৩৫ বছর আগের সেই উজ্জ্বল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে হাজার রোগগ্রস্তা, শীর্ণকায়া, মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। হরিযুগের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সেই গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান একেবারে অন্তর্হিত হয়েছে। খড়ের চালে খড় নেই। ৩-৪ জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের উপর উচ্ছেলতা গজিয়ে একেবারে ঢেকে রেখেছে। মাটির দাওয়ার খানিকটা ভেঙে পড়েছে। পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে কোনো রকমে সংসার চলে যায়। সংসারের কর্তা যারাই সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এই বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারের কি, আর এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের বনিহারি দোকান আর কলা বাগান কোনোরকম বজায় রেখেছিল। ৩ বছর আগে এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পর সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছুই জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত যখন সাধন ফিরল না, তার ঠাকুমা নাতিকে খুঁজতে বার হচ্ছে, এমন সময় বেলডাঙ্গার 2জন মুসলমান পথিক এসে খবর দিল সাধন মুখ খুঁজরে কলা বাগানের ধারের পথে কাদার উপরে পড়ে রয়েছে। তার দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখল সাধন সত্যি উপর হয়ে কাদার উপর পড়ে, তার সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে খানিকটা রাঙা হয়ে আছে জায়গা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার, তাই 2 দিনেই সবটা মিটে গেল। সংসারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। ক্রমে বাড়িতে উপার্জন কম পুরুষ মানুষের মধ্যে কেবল হরিযুগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগল বহু দিন পরলোকগত। দাদার মৃত্যুর পরের বছরই সে স্ত্রী ও 2 বছরের ছেলে মেয়েকে রেখে সেখানে মারা যায়। বলাই তখন 16 বছরের, বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আর আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। সে ডাকত, সে আর নেই। এখন তার নাম সাধনের মা। কেউ ডাকে পিন্টু ঠাকুমা। পিন্টু সাধনের ছেলে, তার এই সবে 3 বছর বয়স। সাধনের বেধবা বইয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, পিন্টু, ও পিন্টু। পিন্টু উঠানের আমতলায় খেলা করছিল। কাছে এসে বলল, কি ঠাকুমা? তোর মাকে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাবার ধারে দাঁড়িয়ে পড়ল। বলি কি হয়েছেটা কি? হ্যাঁ, ডাকছো কেন? আমি আজ 2টো ভাত খাবো, বল তোর ঠাকুমাকে। ভাত বললি অমনি ভাত? খাওয়া কোথা থেকে সে আমি বলতে পারবো না ঠাকুমাকে।
তবে এককাল খই কি চিড়ে ভাজা যা হয় দে, এখন খিদে মোলা আছে। হ্যাঁ, আমি তোমার জন্য বামুন পাড়ায় বের ওই লোকে দৌড় দৌড়। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো না বাপু। ওরা এইরকমই। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের বিয়েতে কি তফাৎ, তাই নিস্তারিণী ভাবে এক এক সময়। তারও 17 বছর বয়স ছিল, তখনও শাশুড়ির একটা কথা অবাধ্য করতে সাহস হতো তার। আশ্চর্য বটে। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে পড়ল। বলি, হ্যাঁ বউ, তোমার আক্কেল খানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর তো রয়েছে 24 পরের জন্য, ভাত খেলেই অমনি। বলি, স্বামী খেয়েছ, পুত্তুর খেয়েছ, দেওর খানাকেও খেয়েছ, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে, তবু সে বলল, স্বামী পুত্তুর তো তুমিও খেয়েছিলে, তবু 3 বেলা ভাত তো মারো নাকি? হ্যাঁ, এদিকে আমায়ও কথা লজ্জা করে না বলতে? ও মা গো, মাঝে কথা শুনে তো কে বলে অসুখে মরছে? গালে তো বুলি ঠেসে ঠেসে পড়া। এই জন্য নিস্তারিণীর শাশুড়ি চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাঁধালো বটে। সাধনের বউকে ডেকে পড়ল, ওকে কিছু দেবেনি, আমি বলে দিচ্ছি আজ। এই সংসারে যে খাটবে সে খাবে। আমরা সবাই মাইঝিয়ে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলে এ সংসারে চলে না। তার উপর আমার যে সে রোগ নয়, ও বলে পান্ডু রোগ। মুখ হলদে, চোখ হলদে, হাত পা ফুলে কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, এবার শুয়ে শুয়ে পাথর খাবেও। নিস্তারিণী কোনো রকমে চিঁচি করে পড়ল, খাবো খাবো, বেশ করবো। আমার খোকা কলে বাগান সামলে রাখত, তারই আয়ে বাই শুদ্ধ খাও। ওই কলা বাগান তদবির করতে গিয়ে এই বাচ্চা আমার চলে গেল। বাসি আঁকা ছন খেলতে দেব? ডাইনি রাক্ষসে আমার সংসার তো দৃষ্টিতে জ্বলে পুড়ে গেল। নইলে কি না ছিল? গোড়া বড়া ধান ছিল না? হাড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল না নাকি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর চা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযুগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। তার একমাত্র পুত্র বলাই এই সংসারের এখন একমাত্র উপার্জন সক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এখন এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে আবার মালগাড়িতে উঠিয়ে কলকাতা পাঠায়। গত বছর খানেক এই ব্যবসা করে সে গোটা 50 টাকা মোটে হাতে জমিয়েছে। মায়ের হাতে এনে দিয়েছে সেই টাকা। নির্মলা আবার সেই টাকাটা থেকে 20টা টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এই গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়, আর তাতেও সামান্য কিছু লাভ হয়ে থাকে। বুড়ির বয়স এখনো 70 ছাড়িয়ে গেলেও সে এখনো দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তের চাষা গায়ের হাঁসের ডিম, মুরগির ডিম ইত্যাদি সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে যখন নির্মলার প্রতিপত্তি বেশি, নিস্তারিণীর দিন সব দিক থেকেই মুছে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তি রহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে লোকের দুষ্ট ক্ষুধায় অবাধ বালিকার মতন। হরিযোগী বেঁচে থাকলে তার এই অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শোনবার লোক কে আছে এই সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ থপথপে ফর্সা, মুখ চোখ বেশ ভালোই। মাথায় এখনো এক ঢাল চুল, একটি চুলেও কোনো পাক ধরেনি। যুগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে,
নির্মলার মেয়ে তারাও বেশ সুন্দরী। তারা বলা এর চেয়ে বয়সে ছোট, এইমাত্র 14 বছর বয়স। আজ 2 বছর হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বলল, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? দেখ দেখি ছোট বউ, আমি কিনা রাক্ষসে ডাকুনি বলে আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমি নাকি আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনোদিন বুঝে দাঁতে কাটেননি। সে তো তুমি ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি দুটি ভাত। না, আজ না, তোমার গা ফুলেছে, মুখ ফুলেছে। তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ে। আচ্ছা এখন চুপ করো, বেলা হোক, ভাতখানা রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে, এ কথা ঠিকই। কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছেও। যত্ন করবার কেউ না থাকাতে আরো দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই তার কাছে। রোগীর পথ্য তো দূরের কথা, দুটি ভাত তাই কেউ দেয় না। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময় সে নাতিকে ডেকে চুপি চুপি পড়ল, পিন্টু, বলি হো পিন্টু, দুটো পেয়ারা আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি না বুড়ির কাছে, পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ ওইসব। ছেলে খেয়ে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেবো যদি ওর কাছে যাবি তো। বেলা দুপুরের পর সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে বাড়ির লোক খাওয়া দাওয়া করেছে সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশ ঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চি চি করে প্রথমেই ডাকলো, পিন্টু, ও পিন্টু, পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বলল, কি গো ঠাম্মা? আমার জন্য সেই পেয়ারা আনলি? না তো ঠাম্মা। আনিস নি? ছেলে মানুষ ভুলে গিয়েছিস? বস এখানে। পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলো, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এই সময়ে বাড়িতে কেউ থাকে না। আরো 2-1 ডাক দেবার পর নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই আর। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে পড়ল, হ্যাঁ জ্যাঠাইমা, ডাকছিলে? কাতরে কাতরে মরে গেল। তা যদি তোমাদের একজনও উত্তর দেবে। একজন এমন রোগী বাড়িতে রয়েছে, বস এখানে একটু। তারা ওর মায়ের মতন ছিপছিপে করণের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুর বাড়ি। নবীন যুগের ছেলে অভিলাষ তার স্বামী এই মাত্র শ্বশুর বাড়ি থেকেই সেখানে আসছে। হাসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এক্ষুনি গরম মুড়কি মেখেছে, বালিকা স্ত্রীকে আদর করে বলেছে বাড়ি থেকে ধামি নিয়ে আসতে, মুড়কি খেতে হবে। তাই এই সময়ে বাড়িতে তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শোনবার জন্য সে এখন এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বলল, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না, তোমার জামাই মুড়কি মেখেছে,
নিয়ে বেলডাঙায় ফিরি করতে বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে তো কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলি তলায় বসে বাসন মাজছে। একটু ডেকে দিয়ে যা দেখি মা। আর শোন রে, বলছি বলছি কি, দুটো মুরগি অবিলাসের কাছ থেকে নিয়ে আয় না রে, আমার নাম যেন করিস নে। সে আমি পারবো না গো, অসুখ গায়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাকুমা টের পেলে আমায় বকে ভূত ঝাড়াবে। চললাম আমি। আরে ও বউ দিদি, শুনে যাও, জ্যাঠাইমা ডাকছে। পুত্রবধূ এবার বিরক্ত মুখে এসে দূরে উঠোনে দাঁড়িয়ে পড়ল। বলি ডাকের উপর ডাক কেন এত? আমার সংসারের কাজকর্ম নেই না? তোমার কাছে বসে থাকলে চলবে? কি বলছো বলো? রাগ করিস না আমার উপর বড় বউ, আমায় দুটো ভাত দে। জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে চলে না তোমার? তবে আমি কি খাবো? খিদে পায় না আমার। আমি জানি নে, আদিক্ষেতের কথা শোনো না। খিদে পায় তা আমি কি করবো? ঠাকুমা এলে বলো, ঠাকুমা না বললেই আমি ভাত দিতে পারবো, এই বলে দিল। পিন্টু কোথায়? একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করে দেখতে। অত সোহাগের কাজ নেই গো, ছেলের মাথা খেয়ে বসে আছে, এখন নাতিটি বাকি। অমন করে বলতে নেই বৌমা, তা দে ডেকে, কিছু হবে না, দে একবার ডেকে। না না না, সেসব হবে না। তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বিচ্ছে ছোঁয়াচে রোগ ওইসব। আমি ছেলেকে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলি আমারই যাবে, তোমার আর কি। কথা শেষ করে মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেলছিটে বালিশটা একেবারে ভিজিয়ে দিল। এমন কথাও লোককে লোকে বলে, তাও তাও নিজের ছেলের বউ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু, ওই অবধ শিশু। মা কালী তার মঙ্গল করুন, মঙ্গল করুন। সেনা তার ঠাকুমা আর বৌমা বলে কিনা গেলে কেবল তারই যাবে। সন্ধ্যার কিছু আগে নির্মলা বামুন বাড়ির কাজকর্ম সেরে আবার ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে পড়ল, কেমন আছো দিদি? দেখি গা খানা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে জেগে উঠে পড়ল। কে? ছোট বউ, তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়, আজ আমায় বৌমা বলেছে। ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়। বলো তুমি। চুপ করো, চুপ করো দিদি, সবই তোমার কপাল। পৃথিবীর মতো বউ ছিলে, শব্দ দেখেছি। স্বভাব চরিত্রের সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারেনি কোনোদিন। কেন দেওতের কোলে পিঠে করে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে। আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত। আর আজ আমি হয়েছি নাকি ডাইনি। থামো গো দিদি, এসব কথা আমি সব জানি। এখন কি খাবে তাই বলো।
দুটো ভাত দে বোন, দুটো ভাত। না, আমায় বকিও না। সারাদিন কাজ করে দুঃখ ঠান্ডা করে এলাম, দুটো মুড়ি নিয়ে এসেছি। শোনো ছোট বউ, অবিলাস আজ গরম মুরগি মেখেছে, তারা বলে গেল। না না, সেসব হবে না। গুড়ের মুরগি জ্বর হলে খায় না। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিকে খেয়ে 1 ঘটি জল খেয়ে আজ রাতে একটুকু পড়ে থাকো। শুনেছ কাণ্ড? বাজার নাকি চালের পালি 1.5 টাকা। ভাত আর খাতি হবে না। বলাই আর কত রোজগার করবে? কি করে এই বিধবার পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মর। নিস্তারিণী স্তব্ধ হয়ে সবটা শুনল। অসুস্থতার তরুণ সে বহু দিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ, তবুও 1.5 টাকা 1 পালি চাল শুনে সে যেন অত্যন্ত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের কুলার ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু 5শলা কি চাদরমণি ধানের মন। মনে আছে একবার তার প্রথম ছেলের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকায় ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মনের ধানের দাম। নিজে হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। যখন একবার গায়ে আকাল পড়েছিল, টাকায় 3.5 সের করে উঠল চালের দাম। বামুন পাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ, তোমায় একটা কথা বলি। খাওয়া দাওয়ার বড্ড কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছে তোমার তো আর কোনো অভাব নেই, গোলা আরো উতলে উঠুক তোমার। সেদিন নিস্তারিণী শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি তার চিরকালই খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া তিনি মোটেই পছন্দ করতেন না। কিন্তু তখনকার দিনে এই সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলবার কেউই ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে পড়ল, ও দিদি, খেয়ে নাও একটু দুধ। আমার এখানে একটু বসো ছোট বউ, কেউ তো আর বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সব খেতে চাইবে। ওদিকে আবার শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটতে হবে বাড়ুচেদের। নির্মলা তাই বুঝতে পারল না। নিস্তারিণী সারা দিন রাত ধরে আজ প্রায় 1 মাস ধরে একাই শুয়ে থাকে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে চলে গেল। এভাবে 1 দিন 2 দিন করে কতদিন যে কাটল নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা দিনগুলো আসে, সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট খোকা পিন্টুকে তার বড্ড দেখতে ইচ্ছে করে, কিন্তু তাকে তার মা পাঠায় না, একটু বসতে দেয় না তার কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে, আর কেবল সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করল আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ তখন মাছ ছাড়ে। আম গাছের মাথায় ধরে তেলাকচু লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোঁতা উঠোনের রাঙা ডাঁটা শাক ক্রমেই ফুরিয়ে আসছে। তার মানে বর্ষাকাল চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। সে জিজ্ঞেস করল, ও বৌমা, এটা কি মাস? সে খোঁজে কি দরকার তোমার? বলো না বৌমা। শেষ ভাদ্র, তোমাকে হুঁশ পড়ে নাচে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার, তোমার কাছে গিয়ে ডাকলো, তা যদি একটা কথা বললে। বিকেলে ও পাড়ার বুধো কয়লার মা দেখা করতে এসে পড়ল।
এ কি চেহারা হয়ে গিয়েছে গো? হা হা, কতদিন হয়েছে আসেনি। বলি শুনছি বড্ড অসুখ, একবার দেখে আস। উদরি হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার পিত্তিমে চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলা দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একেবারে ঝলকা দিয়ে গেল যেন। সে চেহারার আর কিছুই নেই যে গো। এমন নক্কি বউ, আহা, তার এত কষ্ট ছিল অদেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিষ্পৃহ উদাসী হয়ে পড়েছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালের সেই বড় বউ তো কোন কালে মরে হেজে গিয়েছে। সেই রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ আর কোথায়? কেবল একটু খেতে ইচ্ছে হয় তার। পান্তা ভাত কত কাল খায়নি, কিন্তু কেউ যে দেয় না, দেখাই করে না এসে। সন্ধ্যের পরে নির্মলা এসে একটু কাছে বসে বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনির বাড়ি থেকে। কি? আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে। এই নাও, দুটো তালের বড়া। গিন্নি ভাজছিলেন, তা আমাকে খেতে দিলে। না খেয়ে তোমার জন্য নিয়ে এলাম। কতক্ষণে খাই নিল। দে 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 দে। নির্মলা বেশিক্ষণ বুঝতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বলল, কাকিমার বুড়ির কাছে রোজ বসাছে। অমন ফুলের ঢোল হয়ে গেছে, বাপের দেহতে কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। অমন বলিস নি বৌমা, মুখে পোকা পড়বে। সতীনকে মেয়ের নামে কিছু বলো না। তোরা আপন শাশুড়ি নাও, হ্যাঁ? তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজ না হয় ও অমন হয়ে গিয়েছে, ও যে কি ছিল আমি সব দেখেছি। এই সংসারে যা কিছু ঝক্কি চিরকাল ওই পুইয়েছে। দেওদের মানুষ করা, বিয়ে থা দেয়া, ও না থাকলে সংসার টিকতো না। আজ না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বলল, হোকে যাক বাপু, ওর নিজের ছেলে খেয়েছে, তার উপর আমার এতটুকু ছেদা নেই। যতই বলো তুমি, ও খেয়েছে? কি বলিস বৌমা? মা নিজের ছেলেকে খেয়েছে তা কি কখনো হয়? অদৃষ্ট থেকে যা জামার তা চলেই যায়। কার দোষ দেবো? হ্যাঁ, কার দোষ দেবো বল দেখি? তাহলে তো তোকেও বলতে পারি যে তুই স্বামী খানাকে খেয়েছিস। এই কথার উত্তরে খুড় শাশুড়ি ও বউয়ে তুমুল ঝগড়া বেঁধে উঠল। কি বললে? হ্যাঁ, আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসেই পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে সে তার নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা আর সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই তার কাছে আসতে চায় না। কেবল খাবার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিন ও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করল, কিন্তু পারল না। অনেকক্ষণ ধরে পুত্রবধূ বলল, ভাত খানা খাও, নিজে খাইয়ে দেব। নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও। বলল, তাই দে বৌমা, তাই দে। সাধনের বউ ভাত দুটি খাইয়ে একটু থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বলল, ঠাকুর,
ওকে মুক্তি দাও, বড় কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনই হল। যাকে অবোধ বালিকার মতন আবতারের সুরে পড়ল, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সে অসুখের ঘোরে কোনো বিস্তৃত পথ পেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। পারুচ্ছেদের নখিনী যেন তার কাছে এসে হেসে হেসে বলছেন, আমায় আজ 2 কাটা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে আর দাঁড়াবো কোথায় বলো? যেসব লোক কত কাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিন রাত নিস্তারিণীর বিছানার চারপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পর এক শরতের দুপুরে হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, এই কলা বিক্রির দরুন টাকাগুলাই নাও, তুলে রেখে দাও। আরে এই তোমার ইলিশ মাছটা আরে সস্তায় পেলাম গো আজ হাটে। খুব কড়া করে ভেজো কিন্তু, হ্যাঁ? আমি, তুমি, ছেলে, মায়ে সবাই মিলে খাও। অনাদরের দিনের ওর সমস্ত দুঃখ, সমস্ত অপমান হঠাৎ যেমন অপ্রত্যাশিতভাবে অবসান হলো কিভাবে। নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্যি। সে এককাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য সামনের দিকে হাত বাড়ায়, আরেকটু হাত বাড়ায়, আরেকটু, আর তারপর নির্মলার চোখ জলে ভরে ওঠে। কাঁপা কাঁপা স্বরে বলে, সতীনও কি শখকে চলে গেল? বৌমা পায়ের ধুলো নে রে, পায়ের ধুলো নে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ে হাত ঠেকায়। শেষ হল আজকের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তি। আজকের গল্পের সমগ্র চরিত্রে সমৃদ্ধি ও শুভ, ভিডিও এডিটিংয়ে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।